নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবথেকে বড় 10টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। বিদেশি লোকেদের ভোটে কেন আমি বিধায়ক হব? নন্দীগ্রামে অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক শুভেন্দু। মুখ্যমন্ত্রী 100 টাকা পাঠালে 25 টাকার কাজ হয়, দলের মঞ্চ থেকে কাটমানি নিয়ে সরব তৃণমূল বিধায়ক। এসআইআরে মন দিন, না হলে দল চালানোই মুশকিল হয়ে যাবে, কর্মীদের বার্তা শ্রমিকের। রাহুল তেজস্বীর ইয়ে দোস্তির দিন শেষে বিহারে ইন্ডিয়া বনাম ইন্ডিয়া। 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, প্রকাশ্যে দাবি কুণালের। পাকিস্তানের সেনা কনভয়ে ফের বড় হামলা, অন্তত 7 জন জওয়ানের মৃত্যু, আহত 15। ধারালো অস্ত্র দিয়ে নাতনিকে খুন, সোনারপুর কাণ্ডে সব স্বীকার করলেন অভিযুক্ত দাদু। সিউড়ি বাসস্ট্যান্ডে উদ্ধার যুবকের দেহ, ঘনিষ্ঠ বন্ধুর দিকেই অভিযোগের তীর পরিবারের। লাভের গুড় খাচ্ছে তৃণমূল, দেনার দায়ে জর্জরিত রাজ্য, সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। অভিষেকের ডিজিটাল যোদ্ধার পাল্টা, ভোটের আগে 5টি সোশ্যাল মিডিয়াতে বিশেষজ্ঞই ভরসা বিজেপির। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং সংক্ষিপ্ত নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাস করছে। রাজ্যের জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে। গত কয়েক মাসে বারবার এই অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে সোমবার ফের সরব হলেন তিনি। এদিন পূর্ব মেদিনীপুরে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটে কেন তারা জিতবেন। এদিন নন্দীগ্রামের একাধিক জায়গায় কালীপুজোর অনুষ্ঠানে যান শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে প্রশ্নের মুখে পড়েন। শাসক দলের নেতারা এসআইআর নিয়ে নানান হুঁশিয়ারি দিয়েছেন। এই নিয়ে শুভেন্দু বলেন, এসআইআর এই বিষয়টি নির্বাচন কমিশন বুঝে নেবে, আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা। এরপর বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব হন তিনি। এমনকি তার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে বলে মন্তব্য করেন শুভেন্দু। বলেন, আমরা তো ভারতীয় মুসলিমদের নিয়ে বলছি না। নন্দীগ্রামে বাংলাদেশে মহিলা ধরা পড়েছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদের পটিয়ে নিয়ে এখানে এসে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে কবে রেখেছে। এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকিয়েছে, ভারতীয় সম্পদ দখল করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। নন্দীগ্রাম বাংলাদেশ সীমান্ত নয়, তারপরেও ওখানে ঢুকিয়েছে। এটা কতটা বিপজ্জনক বুঝতে পারছেন? বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভোট দিচ্ছে বলে অভিযোগ করে শুভেন্দু বলেন, আমরা কেন অভারতীয়দের নিয়ে চলবো? আমরা রেশন কেন দেবে, কেন খাবে? আমার ভোট ও কেন দেবে? বিদেশি লোকেদের ভোটে কেন আমি বিধায়ক হব? বিদেশি লোকেদের ভোটে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন? বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবেন? ভারতীয়রা করবে লড়াইটা, ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের। একই সঙ্গে তার মন্তব্য, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে নিতে হবে। অন্যদিকে নন্দীগ্রামে কারা ঢুকে পড়েন অনুপ্রবেশকারী, তাহলে সীমান্তে সুরক্ষার দায়িত্বে কারা রয়েছে, সেই প্রশ্ন অমিত শাহর মন্ত্রকেরই। সব কাজে কাটমানি, সরব হলেন পুরো দুর্নীতি নিয়েও। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের মঞ্চ থেকেই বিজয়া সম্মেলনীকেই বেছে নিলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। তৃণমূলের বিজয়া সম্মেলনী থেকেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। বছর ঘুরতেই নির্বাচন, আর সেই আবহে শাসক দলের বিধায়কদের এমন মন্তব্য ঘিরে চড়ছে রাজনীতি। সেই নিয়েই এখন চড়ছে রাজনীতি। অবশ্য জাকির হোসেন তার মন্তব্য বাঞ্চে কাটমানি অবধি সীমিত রেখেছেন এমনটা নয়। পুরো দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এদিন বিধায়ক বলেন, 21 সালের ফেব্রুয়ারি মাসে আমি আক্রান্ত হই। সেই সময় পুরসভার একাধিক দুর্নীতি হয়েছিল। আমি এসডিও সহ সমস্ত প্রশাসনিক কর্তাদের জানিয়েছিলাম, পুরো মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম। অন্যদিকে বিধায়কের এমন মন্তব্য ঘিরে অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরে। অবশ্য সেই অস্বস্তি তারা কৌশলভাবে ঢেকে রাখতে চান বলেই মত একাংশের। কুণাল ঘোষের কথায় এত বড় দলের অন্দরে নানান ইস্যু থাকে, বিষয় নেই। ওনার কাছে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ গিয়ে থাকে তাহলে অবশ্যই তিনি তা জানাতে পারেন। জঙ্গিপুরের বিধায়কের এই মন্তব্য, নিজেদের পায়ের তলায় জমি ফিরে পেয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, একসময় আমরা রাজীব গান্ধীর মুখে শুনেছিলাম, আমরা যে টাকা পাঠাই তার 15% সাধারণ মানুষের কাছে যায়। অন্যদিকে কংগ্রেস সংস্কৃতি পেয়ে তৃণমূল এসেছে, এর 25% আসছে, তা খুব শীঘ্রই 15% নেমে যাবে, বাকি সব কাটমানি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। এর মধ্যে এসআইআর এর কাজ যাতে ঠিকভাবে হয় সেদিকে কর্মীদের মনোযোগ দেওয়ার নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এসআইআর মানেই ভোটার তালিকা ঘেঁটে দেখা, কার থাকা উচিত, কারা বেমানান সেটা খুঁজে বের করা। এই কাজ ঠিকঠাক না হলে কি হবে? সোজা কথা, ভোটার তালিকায় যদি অন্য কেউ ঢুকে পড়ে তাহলে ভোটের হার অবধারিত। তাই এই নিয়ে এখন দল জুড়ে চরম তৎপরতা।
সেই তালিকায় নজর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একেবারে সোজা ভাষায় বলে দিয়েছেন, এই কাজটা আর 5টা কাজের মতো ভাবলে চলবে না। এসআইআরে গাফিলতি মানেই 2026-এর ভোটে মুখ থুবড়ে পড়া। তখন তৃণমূল শুধু ভোট নয়, আপনাদের পার্টি অফিসও দখল করে নেবে। তিনি এটাও বলেছেন, এসব এয়ার কন্ডিশন ঘরে বসে ভাবলে চলবে না, তখন হয়তো ভার্চুয়াল মিটিং ডাকলেও কেউ আসবে না। দলের অপর এক নেতার কথায়, এসআইআরে যদি কাজ হতো 80% সফল হবে, তাহলে তৃণমূলকে হারানো সম্ভব। না হলে কেন্দ্রীয় বাহিনী এখানে ভোট করলেও কিছু হবে না। ভোটার বাড়ছে কোথায়? বিজেপির অভিযোগ, 294টি আসনের মধ্যে 258তে অস্বাভাবিক হয়ে ভোটার বেড়েছে। যেমন রাজারহাট নিউ টাউন বেড়েছে প্রায় 74%। একইভাবে বারুইপুর পূর্ব, সোনারপুর উত্তর, ক্যানিং পূর্বে বাড়ছে চোখে পড়ার মতো। এই নিয়ে বিজেপির সন্দেহ, এত ভোটার স্বাভাবিক নয়। তার অভিযোগ, সীমান্ত এলাকা এবং শহরতলিতে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল জায়গা দিয়েছে, তাই এই হঠাৎ ভোটার বৃদ্ধি। তৃণমূল যদিও বলতে নিউ টাউনে প্রচুর নতুন ফ্ল্যাট হয়েছে, মানুষ এসেছেন, তাই ভোটার বেড়েছে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনে এনডিএ আর ইন্ডিয়া জোটকে পিছনে ফেলে রেখে প্রথম দফার প্রার্থীদের নাম ঘোষণা করেছিল প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। মুখ রক্ষা করতে তার কয়েকদিন বাদে অনেক ঘেটে পাকিয়ে শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এনডিএ জোট। ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসন রফা নিয়ে বৈঠক বসছিল, কিন্তু তেজস্বী যাদবের বাড়িতে নিত্যদিন বৈঠকের পরেও আসন রফা নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারল না ইন্ডিয়া জোট। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যে আসন সমঝোতার জন্য দিল্লি পাড়ি দিতে হলো আরজেডিকে। তাতেও কাজের কাজ কিছু হলো না। এমতো অবস্থায় প্রথম দফায় ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার দিন এগিয়ে আসলো। কার্যত কংগ্রেস তোয়াক্কা না করে পাটনা থেকে নিজের দলের বেশ কিছু প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন লালু প্রসাদ যাদব। জোট ধর্মের নীতিবিরুদ্ধ হলেও 24-এর লোকসভায় এবারে একতরফা আরজেডি প্রার্থীদের নাম ঘোষণা হয়েছিল। সোমবার 143টি আসনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করলো আরজেডি। তার মধ্যে বেশ কিছু আসনে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। এমতো অবস্থায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের মধ্যেও কোনো পক্ষকে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে। ছট পুজোর পরপরই বিহারে 2 দফার বিধানসভা ভোট হতে চলেছে। 6ই নভেম্বর 121টি আসনে ভোট এবং 11ই নভেম্বর বাকি আসনে ভোট গণনা 14ই নভেম্বর। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনে এনডিএ আর ইন্ডিয়া জোটকে পিছনে ফেলে রেখে প্রথম দফায় প্রার্থীর নাম ঘোষণা করেছিল প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। মুখ রক্ষা করতে আর কদিন বাদে অনেক ঘোট পাকিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এনডিএ জোট। সারা শরীরে ক্ষত, 4 বছরের শিশুর এহেন পরিণতি। সকাল থেকেই এই ঘটনা ঘিরে পারদ চড়েছিল সোনারপুরে। পুলিশের নজরে ছিল মূল 2 অপরাধী, হিসাবে ছিলেন একজনই। অন্যদিকে ওই শিশুর দাদু, ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে শিশুর পরিচারিকা ও দিদাকেও। আর তারপরেও তদন্তে এসেছে নতুন মোড়। শিশুকন্যা খুনের নতুন মোড়। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে পড়ে সব স্বীকার করেছেন অভিযুক্ত দাদু। পুলিশকে তিনিই জানিয়েছেন এই খুনের নেপথ্যে হাত রয়েছে তারই। রবিবার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে নিজের নাতনিকে খুন করেছেন দাদু। এমনকি নাতনিকে কারোর সঙ্গে খেলতে দিতেন না তিনি, কার্যত বাড়িতেই বন্দি করে রাখতেন। কিন্তু কেন এমনটা করলেন তিনি? পুলিশের অনুমান, মানসিকভাবে বিকারগ্রস্ত ওই অভিযুক্ত। বলে রাখা প্রয়োজন, একই অনুমান স্থানীয়দের। তারা জানিয়েছেন কোনো শিশুকেই সহ্য করতে পারতেন না অভিযুক্ত। বড্ড খিটখিটে বদমেজাজি নাতনিকেও সারাদিন ধরে ঘরে আটকে রাখতেন। ওই অভিযুক্তের মোট 2 জন কন্যা সন্তান রয়েছে, যাদের মধ্যে একজনের মৃত্যু ঘিরে অভিযোগ রয়েছে এলাকাবাসী। তাদের দাবি প্রথম কন্যাকে তিনিই খুন করেছিলেন। অবশ্য সেই নিয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। উল্লেখিত নিহত শিশুর মা কলকাতার এক নামী বৈদ্যুতিক বিপণিতে কর্মরত, বাবা একটি বেসরকারি হাসপাতালের কর্মী। প্রতিদিনের মতো রবিবার কাজে গিয়েছিলেন তারা। এই সময় বাড়িতে দাদু, দিদা ও এক মহিলা পরিচারিকার সঙ্গে ওই শিশু কন্যা। কিন্তু সন্ধ্যা ঘনাতেই ঘটে গেল বিপত্তি। রবিবার থেকে বাড়ি ফেরেনি। স্বামী যে কোথায় গেল সেই নিয়ে উদ্বিগ্ন ছিলেন স্ত্রী। আর দিন পেরোতে না পেরোতেই বাড়িতে পড়লো কান্নার রোল। স্বামী ফেরেনি, ফিরেছে তার মৃতদেহ। সোমবার বীরভূমের শিউড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার হয়েছে এক যুবকের দেহ। মৃত্যুর কারণ ঘিরে ঘনিয়েছে রহস্য। নিহতের নাম শেখ আব্বাস উদ্দিন। পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার সকাল 8:30 থেকে বাড়ি থেকে বেরিয়েছিলেন শেখ আব্বাস। তারপরে পরিবারের লোকজন নানান কারণে তার সঙ্গে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। এরপর 24 ঘন্টা পেরোতেই উদ্ধার হয়েছে দেহ। এদিন নিহতের স্ত্রী বলেন, সুমন নামে একটা ছেলের সঙ্গে সর্বক্ষণ ঘুরে বেড়াতো। ওকে ধরতে হবে, ওকে ধরলেই সবটা প্রকাশ্যে আসবে। তিনি আরও বলেন, গতকাল সকালে আব্বাসকে ওই সুমন ডেকে নিয়ে গিয়েছিল। তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। কোনো নেশা ভাঙ করতো না, বাজে অভ্যাস ছিল না, কোনো মতেই আত্মহত্যা করা ছিল নয়। এই ঘটনায় এখনো কোনো গ্রেপ্তার বা আটকের ঘটনা ঘটেনি বলেই খবর। তবে তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ঘনিষ্ঠ বন্ধুর হাতেই খুন হয়েছে আব্বাস। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। তাদের দাবি, সকালে ঘটনাটি ঘটেছে, তারপর থেকে পুলিশের কোনো খোঁজ নেই। বেলার দিকে ওরা এসে দেহ নিয়ে গিয়েছে। আপাতত নিহতের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বলেই খবর। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করেন, রাজ্যের লাভের গুড় তৃণমূলের নেতারা খাচ্ছে আর সাধারণ মানুষ দেনার দায় বহন করছে। সোমবার খড়গপুরে দাঁড়িয়ে তিনি রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে, কারণ তৃণমূল সরকার এখন মুনাফাখোরে পরিণত হয়েছে। বর্ষার পর রাজ্যের রাস্তাঘাটের বেহাল দশা, কিন্তু দেউলিয়া সরকারের কাছে সেই রাস্তা সারানোর অর্থ নেই। তার কটাক্ষ, তৃণমূলের নেতাদের পকেট ভরছে অথচ রাজ্যের কোষাগার খালি। অন্যদিকে গোর্খা ইস্যুতে প্রধান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার প্রসঙ্গে এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, কেন্দ্র সরকারকে তাদের নিজেদের কাজ করতে দেওয়া উচিত, সব জায়গায় রাজনীতি করা উচিত নয়। প্রসঙ্গত, সম্প্রতি দার্জিলিং, ডুয়ার্স এবং তরাই অঞ্চলে গোর্খা সমস্যা নিয়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে তিনি একতরফা সিদ্ধান্ত বলে উল্লেখ করেছিলেন। চিঠিতে তিনি জানান, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং এই অঞ্চল সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় এর নতুন লড়াইয়ের ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা দিতে ভিন রাজ্য থেকে 5 সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞকে বাংলায় আনতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই এই নিয়ে কলকাতায় বিশেষ বৈঠক সেরেছেন বঙ্গ বিজেপি নেতারা। সামাজিক মাধ্যমে সক্রিয় ইনফ্লুয়েন্সার আগামী দিনে জনমত গঠনে বড় ভূমিকা নিতে চলেছেন। 26 বিধানসভা নির্বাচনে তাদের অস্ত্র হিসাবে কাজে লাগিয়ে ডিজিটাল লড়াইয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে তৃণমূল। শাসক দলের এই মোক্ষম অস্ত্র সামলাতে 5 হেভিওয়েট ডিজিটাল বিশেষজ্ঞকে অন্য রাজ্য থেকে নিয়ে আসতে চলেছে গেরুয়া শিবির। নির্বাচন পর্যন্ত তারা বঙ্গ বিজেপির 5 সাংগঠনিক জোনের দায়িত্বে থাকবেন। এ ব্যাপারে কলকাতায় জরুরি বৈঠক করেছে বঙ্গ বিজেপি। সেখানে ছিলেন কেন্দ্রীয় নেতা তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আইটি ইনচার্জ এবং অমিত মালব্য, রাজ্যের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, রাজ্যের সোশ্যাল মিডিয়া কনভেনার সপ্তর্ষি চৌধুরী প্রমুখ। ফেসবুক, ইউটিউব, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমে কিভাবে দ্রুত কাজে লাগাতে হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এই কর্মশালায় আলোচনা হয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলিতে কিভাবে আরও বড় স্তরে কাজ করা যায়। পাশাপাশি দলের প্রতিটি কর্মীকে এই মাধ্যমে আরও সক্রিয় এবং আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল করে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। অবশ্য রাজনৈতিক মহলের একাংশের মতে কার্যত চাপে পড়েই মাঠে নামতে হচ্ছে বঙ্গ বিজেপিকে, কারণ বাংলা বিরোধী সব চক্রান্ত রুখতে এই মোক্ষম অস্ত্রে ইতিমধ্যেই শান দিতে শুরু করেছে তৃণমূল। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নতুন লড়াই ডিজিটাল যোদ্ধার ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তাতেই শঙ্কিত দিল্লির বিজেপি নেতারা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।